বাবলু ভাইরা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি গণস্বাস্থ্য নামটা পত্রিকায় দিয়ে দিয়েছিলাম। পরে ওনাকে ফোন করার পর বলল, ভাই নামটা দিয়েন না, পরে ওইখানে আক্রমণ করবে। জুনায়েদ সাকি ঢাকা কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়েছিল। স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সেখানে হামলা করে তাকে চিকিৎসা না দিয়ে বের করে, তার উপর অত্যাচার করে সেখান থেকে বের করে দিয়েছে। এই ছিল অবস্থা। অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের দৃঢ় সংকল্প, সাধারণ মানুষের সংযুক্তি এই ফেসিবাদকে দূর করেছে। আপনারা জানেন, আমি দৈনিক আমার দেশ তখন ছিল না। বিগত ফেসিবাদী সরকারের আমলে 2013 সালে দৈনিক আমার দেশ বন্ধ হয়ে যায়। কিন্তু জুলাই আন্দোলনের সময় আমি দৈনিক প্রতিদিনের বাংলাদেশের চিফ রিপোর্টার ছিলাম। সেই সময় আন্দোলন কাভার করতে গিয়ে বিএনপি জামাত নেতৃবৃন্দের পাশাপাশি গণতন্ত্র মঞ্চের যেসব নেতৃবৃন্দ এখানে বসা আছে, বাবলু ভাই, সাইফুল হক ভাই, নূর জনাব, বয়সের ছোট হলেও অনেক বড় নেতা, এবং আপনারা জানেন কোটা আন্দোলনের মাধ্যমে তিনি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তার নিজের জায়গা করে নিয়েছেন। তাদের সাথে আমরা সবসময় যোগাযোগ রেখেছি, তাদের কাছ থেকে নিউজ পেয়েছি। দ্বাদশ নির্বাচনের আগে সাইফুল ভাইয়ের অফিসে বসে আমি খুব হতাশা ব্যক্ত করেছি যে সাইফুল ভাই নির্বাচন তো হয়ে গেল মনে হয়। বাবলু ভাইয়ের ভবিষ্যৎ আমি এই কথাটা বলেছিলাম। তারা দুজনেই আমাকে বলেছিল, বাসির, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে একটা স্ফুলিঙ্গ হবে, তবে এটা কখন হবে আমি বলতে পারছি না, তবে স্ফুলিঙ্গটা খুব নিকটে। আমি দেখলাম দ্বাদশ নির্বাচনের পরে বেশি সময় আর নেয় নাই, এই জুলাইতে সেই স্ফুলিঙ্গটা হয়েছে। একটা বয়ান তৈরি করার চেষ্টা চলছে যে এই 36 দিনের আন্দোলনে এত বড় একটা ফেসিবাদ বিদায় নিয়েছে। আমি স্বীকার করি, ছাত্র নেতৃবৃন্দ যারা কোটা আন্দোলন শুরু করেছিলেন, তাদের এই আন্দোলনের মাধ্যমে এই সরকার বিগত ফেসিবাদদের উপর ঝাঁকুনি তৈরি করে বিদায় হয়েছে, ইট ইমিডিয়েট কজ। কিন্তু বিগত 15 বছর যাবৎ আমাদের নেতৃবৃন্দ, আমাদের দেশে একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে যে তাওয়া গরম করা, ওই তাওয়াটা গরম ছিল বলেই ওই আন্দোলনের মাধ্যমে রুটি ভাজতে পেরেছি এবং ফেসিবাদকে বিদায় করতে পেরেছি। তাহলে এই বয়ান সঠিক নয়। আন্দোলন গত 17.5 বছরের মাধ্যমে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন চলছিল, এই আন্দোলন একটা পর্যায়ে এসে সাফল্য লাভ করেছে বিগত 36 দিনের আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন, গত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাংবাদিকদের সারা দেশে 66 জন সাংবাদিক মারা গেছে। আর এই 36 দিনের আন্দোলনে 6 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছেন। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব, গত 2 বছর আছি। এর আগে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমরা সাংবাদিকরা নিউজ তৈরি করার পাশাপাশি আন্দোলনের সাথেও জড়িত ছিলাম। আমাদের যে পূর্ববর্তী সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ছিলেন, তারাও একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি তারাও আন্দোলন করেছেন। লক্ষ্য একটা, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা। কোনো দেশে যদি গণতান্ত্রিক সমাজ না থাকে, কোনো দেশে যদি গণতান্ত্রিক স্পেস না থাকে, তাহলে সেই সমাজে সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতা করার স্বার্থে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। 4 আগস্ট আমাদের বিএফিজের প্রতিবাদ সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। সেদিন একটা রায় হয়েছে হাইকোর্ট থেকে যে পুলিশ গুলি চালাতে পারবে। এই রায় হওয়ার পর পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে। এর আগে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ পল্টন থেকে যখন এদিকে
প্রেস ক্লাবের দিকে মিছিল নিয়ে আসতেছিলেন, সেখানে গ্রেনেড চার্জ করা হয়েছে, বুলেট চার্জ করা হয়েছে। এতে বাবলু ভাই সাউন্ড বম আহত, সাংঘাতিকভাবে মাথায় আঘাত পেয়েছে। হাসনাত কাইম ভাই, সাইফুল ভাই রয়েছেন, আহত হয়েছেন। জুনায়েদ সাকি আহত হয়েছেন। বাবলু ভাইরা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি গণস্বাস্থ্য নামটা পত্রিকায় দিয়ে দিয়েছিলাম। পরে ওনাকে ফোন করার পর বললো, ভাই নামটা দিয়ে না, পরে ওইখানে আক্রমণ করবে। জুনায়েদ সাকি ঢাকা কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়েছিল। স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সেখানে হামলা করে তাকে চিকিৎসা না দিয়ে বের করে, তার উপর অত্যাচার করে সেখান থেকে বের করে দিয়েছে। এই ছিল অবস্থা। অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের দৃঢ় সংকল্প, সাধারণ মানুষের সংযুক্তি এই ফ্যাসিবাদকে দূর করেছে। আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই দিকে আগাবেন। আমি স্যারের এই ডক্টর আব্দুল মনকার স্যারের কথা বলতে চাই। ওনার সাথেও আমার যোগাযোগ হয়েছে আন্দোলনের সময়। উনি তার মন্তব্য আমার হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে দিতেন যে তুমি এটা দিয়ে দাও। সবার এই সহযোগিতায় আমরা ফেসিবাদ বিতরণ করেছি এবং এই ফেসিবাদের কবরের উপর, ফেসিবাদের চিতার উপর আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক নেতৃবৃন্দেই এগিয়ে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি